এসব কিভাবে সম্ভব হলো কিছুই বুঝতে পারছি না। দাদা তো সুস্থ মস্তিষ্কে ওই ঐতিহাসিক ভূসম্পত্তি অন্যের হাতে তুলে দেওয়ার মানুষ ছিলেন না। এবার এবার আমরা কোথায় যাব, কি করব? এই জমিদারি, তার অন্তর্ভুক্ত প্রজারা সকলে তো। কোনো চিন্তা নেই মা, অত্যাচারী শক্তি আপনাদের স্পর্শ পর্যন্ত করতে পারবে না। চন্দনার কথা শেষ না হতেই দরজার কাছে এসে দাঁড়ালো অমরজীবন ভট্টাচার্য। চন্দনা ফিরে দাঁড়িয়ে বলল, এ কি, আপনি কে? আপনাকে অন্তর্মহলে কে ঢুকতে দিয়েছে? আমার নাম অমরজীবন ভট্টাচার্য। বলতে পারেন এই বংশের একজন শুভাকাঙ্ক্ষী। তার থেকেও বড় কথা, আমি ওই লোকটি যে আসল বিক্রম চৌধুরী নয় সেটাও জানি। এবার ভেবে দেখুন, এখনই যদি বিষয়টি সব জায়গায় জানিয়ে দিই তাহলে ফিরিঙ্গিরা আর এই মুহূর্তে দেরি করবে না সব কিছু কবজা করে নিতে। এবার ভেবে দেখুন, প্রহরী ডেকে আমায় বের করে দেবেন নাকি আমায় একটু সাহায্য করতে দেবেন আপনাদের? কিরকম সাহায্যের কথা আপনি বলছেন? আজ হোক বা 10 দিন পরে হোক, এই বিদেশিদের হাতে বীর্যনগরকে সঁপে দিতেই হবে আমাদের। যেহেতু তাদের কাছে সম্পত্তির পাকা কাগজপত্র আছে, জমিদারের স্বাক্ষর সহ। এই স্বাক্ষরগুলি করিয়ে নিয়েছে আপনার ছোট ভাই প্রমোদ চৌধুরী আপনার দাদার অসুস্থতার সুযোগ নিয়ে। সে নিজের ভাইকে এতটাই ভালোবাসত যে নিজে একবার পড়ে দেখার প্রয়োজনও মনে করেনি যে দলিল ও কাগজপত্রে আসলে কি লেখা আছে। সোজাসাপটা ভাষায় বিশ্বাসঘাতকতা করেছে আপনার ছোট ভাই। সেটা তো বুঝতে আর আমার বাকি নেই। তবে বাবা ঠাকুরদার হাতে তৈরি করা এই বিশাল জমিদারি, এত এত মানুষের কর্মসংস্থান, তাদের সংসার, সন্তান, এসব সব কিছুর ওপরে ব্রিটিশদের অধিকার থাকবে? থাকবে না। সেটা কিভাবে? কারণ বিজয়নগর রাজ্যটাই আর থাকবে না। এবার আমি কথা না বলে আর পারলাম না। এমন সৃষ্টি ছাড়া কথা বললে কোনো বাক প্রতিবন্ধী মানুষ ছাড়া চুপ করে থাকাটা সম্ভব নয়। বললাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সেটা এবার দেখতে পাবে। তৈরি হয় না বন্ধু, বেরোতে হবে। বিজয়নগরে জমিদার বিক্রম চৌধুরীর সঙ্গে আমার চেহারার অদ্ভুত মিল আমায় এক ভয়ঙ্কর বিভীষিকার মুখে দাঁড় করিয়ে দেবে তা ভাবতেও পারিনি। আমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তী এমন নির্দেশ আমায় দিয়ে গেছেন যে বিক্রম চৌধুরী মারা যাবার পর জমিদার বেশে এই বাড়িতে আমায় আসতে হবে। কামাখ্যার কৃষ্ণানন্দ বাবাজির কাছের থেকে জানতে পারি এই বিষয়ে অনেকটাই। জমিদার বাড়ির কুলো দর্জির সাহায্যে নিজের বহু দিনের জমে থাকা দাড়ি গোপের বিসর্জন দিয়ে জমিদার পোশাক পরে গত রাতের বেলায় এই বাড়িতে বিক্রম চৌধুরীর পরিচয় নিয়ে প্রবেশ করেছি আমি। ইতিমধ্যে ধরা পড়েও গেছি জমিদার বাড়ির একমাত্র মেয়ে চন্দনার কাছে। আমি জমিদারকে মরতে দেখেছি, তার মুখাগ্নি আমি নিজেই করে এসেছি। এই ঘটনা তোমরা জানো। অমরজীবন কথা মতো এসে পৌঁছেছে সেদিন সন্ধ্যাবেলায়। জমিদার বাড়ির পূর্বপুরুষ শঙ্কর চৌধুরীর রাজপালঙ্কের মধ্য পদের থেকে আমি খুঁজে পেলাম এক আশ্চর্য নির্দেশপত্র, যেটি লিখেছিলেন শঙ্কর চৌধুরী নিজের হাতে, এবং এই শঙ্কর চৌধুরীর সঙ্গেই কোনো এক সময় দেখা হয়েছিল আমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর। তিনি কি লিখে রেখে গিয়েছিলেন তার বংশধর এবং নগরবাসীদের উদ্দেশ্যে তা আরও একবার উল্লেখ করছি। উনি লিখেছিলেন, আমি জমিদার শঙ্কর চৌধুরী সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে লিখছি যে আমার একমাত্র ছেলে নিমাই চৌধুরীর অবর্তমানে এই জমিদার বংশের সমস্ত দায় বর্তাবে আমার বড় নাতি অর্থাৎ বিক্রম চৌধুরীর উপর। নিমাইয়ের কনিষ্ঠ পুত্রের নাম প্রমোদ। এই বিক্রম ও প্রমোদ দুই ভাই মিলে যদি একত্রে জমিদারি চালনা করতে পারে তবে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই এবং থাকার কথাও না। তবে কিছু মাস আগে আমার অতিথিশালা এক ব্রাহ্মণ সন্ন্যাসীর আগমন হয়। নাম তার কেদারনাথ চক্রবর্তী। বয়স আমার থেকে কিছু বছর ছোট হলেও তার আশ্চর্য ক্ষমতায় আমি শুধু অবাক হয়েছি তা নয়, উপকৃত হয়েছি বিস্তর।
কি উপকার পেয়েছি তার বর্ণনা দেওয়ার প্রয়োজন এই পত্রে নেই, তবে তার প্রতি আমার বিশ্বাস এবং তার কর্মের প্রতি অযাচিত শ্রদ্ধা বেড়েছে এটা বলাই বাহুল্য। তার কথা অনুযায়ী আমার একমাত্র পুত্রের ছেলে বিক্রম চৌধুরীর অকাল মৃত্যুর পর এই বাড়িতে তারই বংশের এক পদব্রজী সন্ন্যাসী, যে ঠিক আমার বড় নাতি বিক্রমের মতন দেখতে, সে এসে পৌঁছবে। এখানে আরও একটি কথা উল্লেখযোগ্য, এই বংশের আরও একটি নিষ্ঠুর ভবিষ্যৎবাণী কেদারনাথ করে গেছে যে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে বিক্রম ও প্রতাপের বোন চন্দনা, যার কথা আমি আগে উল্লেখ করিনি, যেহেতু মেয়েরা বিবাহের পরে অন্য বংশের অধিকারী হয়ে ওঠে, সেহেতু সেই চন্দনার স্বামী কোনো এক জমি জমা সংক্রান্ত মামলার জোরে ফিরিঙ্গিদের হাতে মারা যাবে। চন্দনা বিধবা হয়ে আবার ফিরে আসবে এই বাড়িতে। এবার পত্র পাঠকের উদ্দেশ্যে বলছি, সে যেই হও না কেন, তোমার বা আপনার হাতে এই পত্র রয়েছে বলে এই কথাগুলো জানাচ্ছি। আমাদের কুলপুরোহিত ধৈর্যটি ভট্টাচার্যের বাড়িতে আমার আঁকা একটি ছবি রেখে গেলাম। ছবির বিষয়বস্তুর হদিশ এই চৌধুরী বাড়ির লোক কেউ জানে না। তোমায় সে হদিশ উদ্ধার করে আমার বড় নাতিকে দেওয়া বাঘ নখের মালাটি যথাস্থানে অর্পণ করতে পারলে আমার একান্ত অনুগত মিত্র কেদারনাথ চক্রবর্তীর কথা অনুযায়ী এই বিরাট জমিদারি এবং এই অঞ্চলের প্রজারা বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে যাবে। সম্মুখে মহাযুদ্ধ আসন্ন, বৈদেশিক শক্তি যাতে আমার অন্তরের কাছের মানুষদের শরীরে একটা আঁচড় না কাটতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করে দিয়ে গেলাম। অবশ্যই এই বিষয়টি পরীক্ষণীয়, কারণ আজ যে চিঠি আমি নিজের শয়নকক্ষের পালঙ্কের উপর বসে লিখছি, এই সময়কালের সঙ্গে সেই সময়কালের কিছু মিল থাকবে না। জানি না আসলেও কেদারনাথের কথা খাটবে কিনা, তবে যদি তার অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ বাস্তবেই হয়, তবে এরপরে এই কাগজে আর কিছু লেখা ছিল না। ফলে যেই আমি ভেবেছিলাম এবার হয়তো কোনোভাবে আমি রক্ষা পেয়ে যাব এই অভিনয় ও অন্যায়ের থেকে, তার সম্ভাবনায় সম্পূর্ণ প্রাচীর খাড়া করে দিল এই নির্দেশপত্র। তবে অমর জীবন এসে আমায় বাঁচালো। এমন একটি মন্তব্য সে করল যা শুনে আমার বিচার বুদ্ধি একেবারে মহাশূন্যে হারিয়ে যাবার জোগাড়। এই মুহূর্তে ঘরে ছিলাম আমি এবং জমিদার বাড়ির একমাত্র মেয়ে চন্দনা। একেতেই অমর জীবনের অনধিকার প্রবেশের কৌতূহল তখন চন্দনা নামের মেয়েটির মর্মাহত অবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার উপরে অমর জীবন বলল গোটা বিজয়নগর অঞ্চলটাই নাকি আর থাকবে না। কলকাতার যে হেস্টিং সাহেব আসতে চলেছেন বিজয়নগর দখল করতে, সে নাকি কিছুই করতে পারবে না এখানকার জমিদার বাড়ি ও প্রজাদের। টানা একদিন ধরে মুখের থেকে কোনো শব্দ বের করতে পারিনি, পাছে ধরা পড়ে যাই। তবে এই পরিস্থিতিতে আর কি চুপ করে থাকা যায়? সেই মুহূর্তেই অমর জীবনকে প্রশ্ন করলাম, আরে তুমি যে আকাশ কুসুম বলছো, এদিকে জমিদার বিক্রম চৌধুরীর ভাই প্রমোদ চৌধুরী কোনোভাবে তার স্বাক্ষর এবং আঙুলের ছাপ নিয়ে ওই সাহেবের কাছে এই রাজ্য বিক্রি করবার আমন্ত্রণ পাঠিয়েছে, সেটা কি জানো? অমর জীবন মৃদু হেসে বললে, জানি বলেই তো অনেক কাজ ফেলে রেখে এখানে এসেছি। তারপর বিধবা মেয়েটির দিকে তাকিয়ে হাত জোড় করে বললে, অপরাধ নেবেন না মা, আপনার ভাই প্রমোদ চৌধুরী একজন স্বার্থপর ও বিশ্বাসঘাতক মানুষ। প্রথমত, সে জীবিত অবস্থায় আপনার দাদা বা এই বিজয়নগরের জমিদার বিক্রম চৌধুরীকে পুড়িয়ে দিতে চেয়েছিল। তার সঙ্গে যুক্ত ছিল আপনাদের পারিবারিক ডাক্তার পরিতোষ পাল। এই বিজয়নগরকে ফিরিঙ্গিদের হাতে তুলে দিতে পারলে আপনার ভাই প্রমোদ চৌধুরীর যে একটা বিরাট অঙ্কের লাভযোগ রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। চন্দনার অবস্থা স্বাভাবিকভাবেই আকাশ থেকে পড়বার জোগাড়। সে পালঙ্কের কাষ্ঠ শয্যায় নিজের শরীরকে এলিয়ে দিয়ে অমর জীবনের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এ আপনি কি বলছেন? এটা অসম্ভব, এটা হতেই পারে না। আমি ছোটদা প্রত্যেকেই দাদাকে ঈশ্বরের মতো পুজো করতাম, সে কখনোই। আমি কামাখ্যা শ্মশানে যা যা ঘটেছে, অর্থাৎ আমি যতটুকু সচক্ষে প্রত্যক্ষ করেছি তার সম্পূর্ণটাই চন্দনাকে বললুম।
সবটা শুনে সে কতটা বিশ্বাস করলো জানি না, তবে বেশ বুঝতে পারলাম এই কথাগুলি তার এ যাবৎকালের দৃঢ় বিশ্বাসকে ভেঙে চুরে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে, যার আকস্মিকতা তাকে আর আমাদের মধ্যে থাকতে দিল না। মেয়েটি আঁচলে মুখ চেপে দ্রুত গতিতে বেরিয়ে গেল ওই ঘরের থেকে। আমি অমর জীবনকে প্রশ্ন করলাম, কি করে কি করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে তুমি দুম করে বলে বসলেই রাজ্যই নাকি থাকবে না। শঙ্কর চৌধুরী বলে গেছেন এই বাড়ির কুলপুরোহিতের বাড়িতে যেতে। সেখানে নাকি একটা ছবি আছে, যাতে এমন কিছু আছে যার সমাধান করতে পারলে এই রাজ্য ও রাজ্যবাসী রক্ষা পেয়ে যাবে। কিন্তু আমি এই বেশ নিয়ে বাইরে বেরোবই বা কি করে? বাড়ির একজন এখনো পর্যন্ত জানতে পেরেছে ঠিকই, তবে এরপরে যদি প্রজারা ধীরে ধীরে জেনে যায় যে আমি ভুয়ো একজন মানুষ, ভেক নিয়ে এই জমিদার বাড়িতে এসে উঠেছি, তাহলে তো অসম্মানের সীমা থাকবে না। তাছাড়াও আরও ভয়াবহ কিছু হয়ে যেতে পারে। আমার দুশ্চিন্তার কথা শুনেও অমর জীবনের মুখে একটা বুদ্ধিদীপ্ত হাসি লেগেই রইল। খানিক বিলম্ব করে সে বলল, তুমি এবং মোহনলাল গিয়ে তো জমিদারের মৃতদেহ দাহ করে এলে, তার অস্থি নিয়ে এসেছিলে কি? অথবা কৃষ্ণানন্দ বাবাজিকে তোমাদের কাউকে অস্থি সংগ্রহ করবার কথা বলেছিলে? বিস্মিত হলাম কথাটি মনে পড়তেই। অমর জীবন ভুল কথা বলেনি। আমি নিজের হাতে জমিদারের মুখাগ্নি করেছিলাম ঠিকই, তবে পিণ্ডদানের জন্য অস্থি সংগ্রহ আমি বা মোহনলাল কেউ করেনি। কৌতূহলী দৃষ্টিতে অমর জীবনের দিকে তাকিয়ে নাবাচক মাথা নাড়তেই সে বললে, আমি জানি তোমাদের বলেননি, কারণ এই একটি কথাই তোমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তী আমায় বলে গেছিলেন। উনি জানতেন তুমি এখানে এসে বিভিন্ন সমস্যায় পড়বে, তাই কোনো কারণে আমাকেও বলেছিলেন এই যাত্রায় তোমার সঙ্গী হতে। তুমি আমার ছোট ঠাকুরদাকে চেনো কিভাবে? তাছাড়া তোমার বয়স কত যে তার সঙ্গে আলাপের কথা তুমি আমায় বলছো? আচ্ছা, তুমি কি আমায় কোনো কারণে বোকা বানাতে চাইছো? হ্যাঁ, শান্ত হও তারানাথ। আমি কিভাবে তোমাকে বা তোমাদের চিনি সেটার উত্তর তুমি ঠিক ধীরে ধীরে পেয়ে যাবে। এখন সেসব বিশ্লেষণ করবার সময় নয়। আচ্ছা বেশ, আমি মানছি তোমার কথা। তবে বিহারের ওই নাট মন্দির থেকে যখন আমি তোমার পিছু নেবার চেষ্টা করলাম, তখন তুমি আমায় কেন সঙ্গে নিলে না? আমি না জানলেও তুমি তো জানতে যে আমাদের একই জায়গায় আসতে হবে। আমি জানতাম কেবল এক মৃত জমিদারের অস্থি আমায় সংগ্রহ করে নিয়ে যেতে হবে বিজয়নগরে, যেখানে তুমি আসবে কি না বা আমি কেন যাব তা আমিও জানতাম না। যে এই নির্দেশগুলি দিয়ে তোমায় বিজয়নগরে এনেছে, অর্থাৎ কেদারনাথ চক্রবর্তী, তার সাজানো পরিস্থিতিগুলির উপরে আমাদের মতন সাধারণ মানুষদের কোনো প্রবেশাধিকার নেই। তিনি তার প্রশস্ত দৃষ্টিতে যা দেখতে পান, সে দৃষ্টিপাতের জন্য কঠোর সাধনার প্রয়োজন। কেবল কয়েকটা শক্তি ও সাধুসঙ্গের দীক্ষা নিয়ে ওই মায়াজাল ভেদ করা অসম্ভব। তোমাদের আগেও বলেছি, অমর জীবনের বাহ্যিক চেহারা পাগল সদৃশ হলেও তার পণ্ডিতের মতো কথাবার্তা এবং নেত্রযুগলের আশ্চর্য জ্যোতি যে কোনো বিষয়কেই গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হয়। হাজারো প্রশ্ন মাথায় ঘোরাফেরা সত্ত্বেও মন ব্যস্ত ছিল আমার বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনবার ইচ্ছেতে। নিজেকে খানিক সংযত করে বললাম, জমিদারের অস্থি তুমি নিয়ে এসেছো বুঝতে পারছি, কিন্তু এখন করণীয় কি সেটাই তো বুঝতে পারছি না। তুমি আজ রাতে একান্তে আমার নিয়ে আসা অস্থি দিয়ে একটি পরমাত্মা জাগানোর যন্ত্র এই শয়নকক্ষের পশ্চিম দিকে অঙ্কন করে সাধনায় বসবে। এক মনে জমিদার বিক্রম চৌধুরীকে স্মরণ করবে। মনে রেখো, তার শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত তিনি ঊর্ধ্বলোকের গণ্ডিতে প্রবেশ করতে পারবেন না। তার আত্মাকে ফিরিয়ে আনতে পারলে তোমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে তারানাথ। এই নাও, আমি একটু আসছি বলে আমার হাতে একটি লাল চেলিতে বাঁধা কাপড়ের টুকরো দিয়ে ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে গেল অমর জীবন। রাত গড়ালো। আমি মনে মনে অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে বিছানায় শুয়ে পড়েছি, কখন বলতে পারবো না। তখন কটা বাজে জানি না। আমার রাতের খাবার নিয়ে এলো বাড়ির এক বৃদ্ধ চাকর এবং তার সঙ্গে সঙ্গে এলো জমিদার বিক্রম চৌধুরীর স্ত্রী অপু নামের মেয়েটি।
খাবার সামগ্রীর পাত্র চাকরটি নাবিয়ে দিয়ে চলে গেল। মেয়েটি বলল, দিদির শরীরটা ভালো নেই, তাই আজকের খাবার আমি নিয়ে এলাম। আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়েই এসেছি। আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, আমি আসি। বলে মেয়েটি যথারীতি গত রাতের মতন বোধহয় তার শয়ন কক্ষেই চলে গেল। ওই পরিস্থিতিতে কি মুখে খাবার ওঠে? যদিও সব খাবারই শরীরের অসুস্থতার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে দেখেই বোঝা যায়। কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ফলই মাছের ঝোল, পেঁপের তরকারি, পাতলা মসুর ডাল ইত্যাদি। কোনো রকমে কয়েক গাল খেয়ে থালাতেই হাত ধুয়ে উঠে গেলাম। এ বাড়িতে আসলে রাত্রিবেলায় মানুষজন কখন ঘুমায় তার কোনো সঠিক অনুমান আমার জানা নেই। তাই আমার ঘরের জানলার থেকে চেয়ে রইলাম আকাশের দিকে। যখন ধীরে ধীরে চাঁদ পশ্চিমের দিকে গড়াতে শুরু করল, তখন অমর জীবনের কথা অনুযায়ী ঘরের পশ্চিম পাশের একটি জায়গায় ফরাসের কোণা উঠিয়ে বসে পড়লাম তার দিয়ে যাওয়া লাল চেলিটি নিয়ে। পরমাত্মা জাগরণের বীজ মন্ত্র আমায় শিখিয়েছিলেন আমার জীবনের প্রথম গুরু শ্রী দুর্গা শঙ্কর বানুজ্জে। জমিদার বিক্রম চৌধুরীর অস্থি দিয়ে মেঝের উপরে যন্ত্র অঙ্কন করে শুরু করলাম বীজ মন্ত্র পাঠ। কতক্ষণ পর জানি না, ঘরের একটি অন্ধকার কোণের থেকে যেন চাপা নিঃশ্বাসের শব্দ মতন শুনতে পেয়ে আমি চমকে উঠে সেদিকে তাকালাম এবং তৎক্ষণাৎ নিঃশ্বাসের শব্দ গেল থেমে। বুঝলাম এই ঘরের মধ্যে আমি আর একা নই। যা চাইছিলাম তাতে হয়তো সফলতা পেয়েছি। বিক্রম চৌধুরীর আত্মার আগমন ঘটেছে এখানে। যথাসম্ভব নিচু গলায় ডাকলাম একবার, জমিদার মশাই, আপনি? কোনো উত্তর নেই, বরং আমার প্রশ্নের পরক্ষণেই সেই নিঃশ্বাসটা আবার চালু হলো উল্লেখিত ঘরের কোণের থেকে। বুঝলাম এখন যদি আমি কথোপকথন করতে যাই ওই ছায়ামূর্তির সঙ্গে, তাহলে ধরা পড়ে যাবার সম্ভাবনা তুঙ্গে। আমি উঠে দাঁড়ালাম আসন ছেড়ে। ধীরে ধীরে এগিয়ে গেলাম ঘরের ওই কোণের দিকে। একটি মোমবাতির আলো ঘরে জ্বলছে, তবে বিছানার পায়ার একটি ছায়া বৃহৎ আকার ধারণ করে পড়েছে ওই নির্দিষ্ট কোণের দিকটায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো, যত এগোচ্ছি ততই সম্মুখের নিঃশ্বাসের শব্দটি কমে আসছে। একসময় আমি পুরোপুরি চলে এলাম যথাস্থানে এবং তৎক্ষণাৎ মাথায় অনুভব করলাম অসহ্য যন্ত্রণা এবং চোখের পাতা থেকে গড়িয়ে পড়ল এক প্রকার উষ্ণ তরল পদার্থ। বুঝতে পারলাম আমার পক্ষে বোধহয় আর দাঁড়িয়ে থাকাটা সম্ভব হবে না। কে যেন অসীম শারীরিক যন্ত্রণার চাদর পরিয়ে দিল আমার ওপরে। আমি জ্ঞান হারালাম। পরদিন সকালে জ্ঞান ফিরল বিছানার ওপরে। দেখলাম আমায় ঘিরে দাঁড়িয়ে রয়েছে বাড়ির 3 জন মেয়ে, কাল রাতে খাবার দিয়ে যাওয়া সেই চাকরটি এবং হাতের কাছে শহুরে পোশাক পরে বসে রয়েছেন একজন ভদ্রলোক। তার কথাবার্তায় বুঝলাম উনি ডাক্তার। বললেন, ঘাগুলো ধীরে ধীরে শুকিয়ে গিয়েছিল বোধহয়, তবে খাওয়া দাওয়ার কোনো অনিয়মের ফলেই বোধহয় আবার সেগুলো তাজা হয়ে উঠেছে। সেটা কি করে সম্ভব ডাক্তারবাবু? দাদা কাল রাতেও সম্পূর্ণ সুস্থ ছিল। বুঝতে পারছি, তবে এরকমটা হওয়া অস্বাভাবিক নয়। আচ্ছা চৌধুরী মশাই, রাত্রে খাবার পরে কি শরীরে কোনো রকমের অস্বস্তি বা চুলকানি জাতীয় কিছু হচ্ছিল? ততক্ষণে আমি আমার হাত দুটোকে ভালো করে দেখে নিয়েছি কৌতূহলপূর্বক। বললে বিশ্বাস করবে কিনা জানি না, আশ্চর্যজনকভাবে ঠিক যেমন কাঁচা ঘায়ের নমুনা দেখেছিলাম বিক্রম চৌধুরীকে পোড়াবার সময় তার শরীরে,
আমার শরীরেও সেরকম ঘায়ের আবির্ভাব হয়েছে ইতিউতি। ভয়তে গলা শুকিয়ে এসেছে। তখন কি উত্তর দেব? আমার ছোট ঠাকুরদা কি আমায় মেরে ফেলতে চেয়েছে এভাবেই? সেই কারণেই কি আমায় এই বাড়িতে নিয়ে এসেছেন? এমন ঘটনা ঘটে যেতে পারে কেবল রূপকথার গল্পে, বাস্তবে এই প্রকার অলৌকিক পরিবর্তন অসম্ভব। এদিকে ডাক্তার ও বাড়ির সকলে আমার উত্তরের অপেক্ষায় রয়েছে দেখে আমি নিঃশব্দে এটাই বুঝিয়ে দিলাম যে হ্যাঁ, কাল রাতে আমার শরীরে এক প্রকার অস্বস্তি ও চুলকুনির সৃষ্টি হয়েছিল। কিন্তু এভাবে মাথা নেড়ে নেড়ে আর কতক্ষণ? চৌধুরী মশাইয়ের ভাই অর্থাৎ প্রমোদের বউ একেতেই মর্মাহত। তার উপর মেয়েটির ব্যবহারে প্রথম থেকেই একটা ষড়যন্ত্রের আভাস আমি পাচ্ছিলাম। সে হঠাৎ বলে উঠল, ডাক্তারবাবু, আমার তো কেন জানি মনে হচ্ছে দাদার জিভেও কোনো সমস্যা হয়েছে। না মানে আসার পর থেকে তো উনি একটা কথাও বলছেন না। তা নতুন করে কিছু হয়েছে কিনা আপনি একটু দেখুন না। তাই নাকি? কই দেখি চৌধুরী মশাই, মুখটা খুলুন। ডাক্তার খানিক ঝুঁকে এলো আমার দিকে। আমি হাতের ইশারায় ওনাকে এই কাজের থেকে বিরত থাকতে ইঙ্গিত করতে উনি আবার বললেন, না না, একবার বিষয়টা দেখতে হবে তো। হতে পারে এই রোগ আপনার শরীরের ভেতরে ছড়িয়ে পড়ছে। আর কত নিজেকে সামলে রাখা সম্ভব তোমরাই বলো। উনি পুনরায় আমার দিকে ঝুঁকে আসতেই আমি বলেই ফেললাম, বললাম তো আমার কিছু হয়নি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়বার জোগাড়। এটা কিভাবে সম্ভব? এ কার কণ্ঠস্বর? এই গলা তো তারানাথের নয়। বেশ ধমকে দিয়ে এই কথাটি বলেছি বলে আপেক্ষিকভাবে আমার চোখ দুটি বড় হয়ে গিয়েছিল, তবে এই ভঙ্গিটি আমার আকস্মিকতাকে ঢাকবার জন্য যথেষ্ট হলো। ডাক্তার, জমিদারের স্ত্রী বা তার ভাইয়ের স্ত্রীর অবস্থা স্বাভাবিক থাকলেও এই বাড়ির বিধবা মেয়ে চন্দনার দুই চোখ যেন বিস্ময়ে বেরিয়ে আসতে চাইছে ঠিক রে। সে ছাড়া আমার আত্মগোপনের সত্যতা এই বাড়িতে আর কেউ জানে না, তাই এমন অবস্থা তার হওয়াটাও স্বাভাবিক। আমি যতটা পারলাম নিজেকে দ্রুত স্বাভাবিক করবার চেষ্টা করে ধীরে ধীরে চোখ বুজলাম। বাকিদের বুঝিয়ে দিলাম যে আমার একটু বিশ্রামের প্রয়োজন। ডাক্তার বললে, আচ্ছা সবাই চলুন, এখন চৌধুরী মশাইয়ের একটু বিশ্রামের প্রয়োজন। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, ওনাকে সময় মতন দিয়ে দেবেন, তাহলে আশা রাখবো অবস্থার উন্নতি হবে। ডাক্তার পরিতোষ পাল এতদিন কি করছিলেন বুঝতে পারলাম না। হ্যাঁ, যাই হোক, চলুন। চোখ বোঝা অবস্থাতেই বুঝলাম প্রত্যেকে বেরিয়ে গেল ঘরের ভেতর থেকে। দরজার পর্দা পড়ে যেতেই আমি উঠে বসলাম। মনে মনে ভাবলাম নিজে একবার নিজের কানে শুনে দেখব এই আশ্চর্যের পরিণতি। বললাম, আমি জমিদার বিক্রম চৌধুরী, আমি তারানাথ নই। না, ভুল নয়। আমার কণ্ঠস্বর বদলেছে এবং যে কণ্ঠস্বরের সঙ্গে এই বদল ঘটেছে তা যে নিঃসংকোচে বিক্রম চৌধুরীর তা বলাই বাহুল্য। অর্থাৎ কাল রাতে ঘরের ওই কোণের থেকে আমারই ডেকে আনা জমিদারের আত্মা আমার দেহের ভেতরে প্রবেশ করেছে। এই রূপ ব্যাপার আমি আগেও দেখেছি। অতৃপ্ত আত্মা কোনো সময় কখনো মানুষের ওপরে ভর করলে তার কণ্ঠস্বরে অপার্থিব পরিবর্তন ঘটে, যতক্ষণ না সেই দেহ ছেড়ে সে চলে যায়। এবং একইভাবে জমিদারের দেহাবয়বে জল করতে থাকা দগদগে ঘা আমার শরীরের ওপরেও বিস্তার লাভ করার চেষ্টা করছে। এভাবে কতক্ষণ বাঁচব আমি? আমাকেও তো তাহলে জমিদারের মতন পৃথিবীর মায়া ছাড়িয়ে চলে যেতে হবে রোগে ভুগতে ভুগতে। তবে এই সমস্ত দুশ্চিন্তার একমাত্র সুরাহা হয়ে আমার ঘরের পর্দা সরিয়ে এসে দাঁড়ালো প্রহরী। বলল, জমিদার মশাই, কাল রাতে যে ব্যক্তি অনধিকারে প্রবেশ করেছিল ওই বোকাশোকা দেখতে মানুষটি,
সে আপনার সাক্ষাৎ প্রার্থী। যদি আপনি সুস্থ বোধ করেন এবং যদি অনুমতি দেন, তাহলে ওনাকে কি পাঠিয়ে দেব? বুঝলাম অমর এসেছে। সে ছাড়া এই মুশকিলের থেকে আমায় উদ্ধার করবার কেউ নেই। কাজেই প্রাণে জল পেলাম যেন প্রহরীর মুখে এই কথা শুনে। বললাম, হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও এখানে। আর আমার অনুমতি ছাড়া যেন এই ঘরে কেউ না আসে। প্রহরী প্রণাম জানিয়ে চলে যাওয়ার মিনিট খানেক পরে ঘরের ভেতরে প্রবেশ করল অমর জীবন। সে বললে, কেমন বোধ করছো? আমি উত্তেজিত হয়ে উঠলাম। বললাম, আরে আমায় তো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমারই পূর্বপুরুষ। এভাবে আমি আর পারছি না। মানসিক ও শারীরিক যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি ধীরে ধীরে। আজ রাতেই আমি এখানের থেকে চম্পট দেব। ওই ভুল করো না তারানাথ, তাহলে সত্যি প্রাণটা হারাবে। এমনিও হাতে সময় খুব কম। প্রমোদ চৌধুরী সহ তার সঙ্গীদের গোটা 2 দিন হতে গেল কোনোভাবে এক স্থানে আটকে দিয়েছি। কিভাবে দিয়েছি তা এখন জিজ্ঞেস করো না, কারণ তা তুমি বুঝবেও না, বরং আবারও আমার কর্মের ওপর তোমার বিশ্বাস ভরসা হারিয়ে যাবে। আজকে রাতের মধ্যে তোমাকেও সমস্ত কাজ শেষ করতে হবে, কারণ সময় নেই। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি যে এই বাড়িসহ গীতা রাজ্য কাল দুপুরের মধ্যে বৈদেশিক শক্তি গ্রাস করবে। তাই উঠে এসো, চলো কুলপুরোহিতের বাড়িতে শঙ্কর চৌধুরীর দেওয়া এই কাগজ নিয়ে যেতে হবে। আর এখন তো কোনো অসুবিধা নেই, তোমার কণ্ঠেও আর কেউ চিনতে পারবে না যে তুমি বিক্রম চৌধুরী নও। মন্ত্রমুগ্ধের মতো তার কথা পালন করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় তখন নেই। ঘরের থেকে নির্দিষ্ট কাগজটি নিয়ে শারীরিক যন্ত্রণা ঠেলতে ঠেলতে বাইরে এলাম, সঙ্গে অমর জীবন। আমায় বেরিয়ে আসতে দেখে প্রথমেই আমার স্ত্রী জমিদার বিক্রম চৌধুরীর স্ত্রী মাথায় ঘোমটা টানতে টানতে প্রায় ছুটে এলো। এ কি, আপনি আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? ডাক্তার আপনাকে বিশ্রাম নিতে বলেছেন না? দিদি যান, কিন্তু আমাকেই ধরবেন। দাদাকে যেতে দাও অপু। কোথায় কি কাজ আছে এখন মিটিয়ে না রাখলে পরে অনেক দেরি হয়ে যাবে। রাম সিং, পাইকদের পালকি বের করতে বলো, দাদা বেরোবে। বিধবা মেয়েটি নিজের ঘরের থেকে মুখ বাড়িয়ে শেষের কথাগুলি বললে জমিদার স্ত্রীর মুখের ওপরে। ফলে সে আর কোনো কথা না বলে চুপ করে রইল। এই প্রথম আমি জমিদার বাড়ির প্রধান দরজার দিক থেকে বেরোলাম, যদিও সেটাও অমর জীবনের সৌজন্যে। সে জানে আমি পথ চিনি না, কাজেই সে কিছুটা এগিয়ে এগিয়ে চলেছে। একদম সিংহ দুয়ারে পালকি এলো। আমি বিনা বাক্যে চেপে বসলাম তাতে। অমর জীবন গন্তব্যের নির্দেশ দিল পাইকদের। তারা নিজস্ব ভঙ্গিতে চলতে শুরু করলো এবং তাদের সঙ্গী হলো অমর জীবন নিজেও। কি অদ্ভুত এই অভিজ্ঞতা! এই পালকি যাত্রার অভিজ্ঞতা কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা আমায় বয়ে নিয়ে চলেছে তাদের চেহারা কিন্তু মোটেই পেশিবহুল বা দৃঢ় আকৃতির ভেবে ভুল করো না। প্রত্যেকেই মাঝারি আকৃতির সাধারণ চাষাভূষো প্রকৃতির মানুষ। তবে যার যার জীবিকায় নিজ নিজ কৌশল আছে, সে কথা সেদিন বুঝতে পেরেছিলাম। মিনিট 10 পরস্কন্ধে দুলতে দুলতে আমার যাত্রা শেষ হলো। একটি একচালা বাড়ির সামনে আমায় নামিয়ে দেওয়া হলো এবং আমি পর্দা সরিয়ে নেমে এলাম নিচে। পরক্ষণেই দেখতে পেলাম একজন 30 থেকে 33 বছরের সুপুরুষ যুবক অবাক চেহারা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। পরনে নামাবলি, হাতে ছোট পেতলের ঘটি এবং তুলসী পাতা। বললে, আরে জমিদার মশাই, আপনি এই অবস্থা নিয়ে আমাদের বাড়িতে? কাউকে দিয়ে খবর পাঠালেই পারতেন। তাছাড়া বাবা তো জমিদার বাড়ির মন্দিরেই রয়েছেন। দেখলাম এবার আমি স্বতঃস্ফূর্তভাবে কথা না বললেই নয়। যা প্রয়োজন তা উদ্ধার করবার স্বার্থের থেকে তখন আমার জীবন বাঁচানোর স্বার্থটা আমার কাছে অনেক বেশি প্রাধান্য পাচ্ছিল। বললাম,
ঠাকুরদা শঙ্কর চৌধুরীর দেওয়া একটা ছবি তোমাদের বাড়িতে আছে, সেটি আমার প্রয়োজন। বিলক্ষণ জমিদার মশাই, আপনার শরীরের এই অবস্থা নিয়ে এত দূর আসতে গেলেন কেন? এ তো বাবাকে দিয়ে বলে পাঠালেই আমি নিয়ে যেতাম। না, একটা ছবির জন্যে এত মানুষকে ব্যস্ত করার কোনো প্রয়োজন বোধ করিনি। তুমি ছবিটি এনে দাও, আমি ফিরব। অপরাধ নেবেন না জমিদার মশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। এই বলে ছেলেটি ছুটে গেল বারান্দা পেরিয়ে ঘরের ভেতরে। মিনিট খানেক পরেই একটি কালো কাপড়ে মুড়ে রাখা লম্বা কাগজ নিয়ে ফিরে এলো বাইরে। কাগজের কুণ্ডুলিটি বাঁধা রয়েছে একটি মুক্ত মালার দ্বারা। আমি সেই কাগজটি নিয়ে পুনরায় পালকিতে এসে বসলুম। কাঁধির দল আবার পালকি তুলে নিয়ে চলতে শুরু করলো জমিদার বাড়ির উদ্দেশ্যে। এই পালকিতে চাপবার সময় আমি একবার অমর জীবনের দিকে তাকিয়েছিলাম। তার দৃষ্টি কিন্তু ঘটনাস্থলের দিকে ছিল না। রৌদ্রের কারণে কপালের উপরে হাত রেখে সে দূরের এক পথিকের দিকে চেয়ে রয়েছে। জমিদার বাড়িতে ফিরে এসে দ্রুত পৌঁছালাম শয়ন কক্ষে। শরীরের ঘাগুলি ক্ষণিকের রোদ পাওয়ার কারণে অসম্ভব জ্বলছে তখন আমার। আমি বুঝে গিয়েছিলাম যা করবার আজ রাতের মধ্যে না করতে পারলে এই যন্ত্রণাতেই আমি মারা যাব। অমর জীবনের প্রবেশাধিকার দিয়েই এসেছিলাম বাড়িতে প্রবেশ করা মাত্রই। তবুও সে কোথায় ছিল জানি না। ঘরে এলো প্রায় মিনিট 15 পরে। ততক্ষণে আমি কিন্তু রাজপালঙ্কের ওপরে সেই কালো কাপড়ের কুণ্ডলির থেকে একটি ছবি বের করে তা মেলে রেখেছি। ছবির বিষয়বস্তু একটু বলি তোমাদের। ছবিতে কোনো এক রাতের দৃশ্য দেখানো হয়েছে বলে আমার অনুমান। ছবিতে একটি হাতি দাঁড়িয়ে রয়েছে অন্ধকার আবৃত কোনো জঙ্গল বা আটকা স্থানে। তার একটি দাঁত ভেঙে পড়ে রয়েছে খানিক দূরে। হাতিটি তার ভেঙে যাওয়া দাঁতের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে রয়েছে। আর যেখানে দাঁতটি পড়ে রয়েছে তার ঠিক পাশেই মিটমিট করে জ্বলছে একটি মোমবাতি। বলাই বাহুল্য ছবিটিতে ওই জন্তুটি এবং পারিপার্শ্বিক পরিবেশের ওপরে যেটুকু আলোক সংযোগ হচ্ছে তা ওই মোমবাতির আলোতেই। এর বাইরে ওই চিত্র দেখে অন্য কিছু উদ্ধার করবার উপায় নেই। অমর জীবন এসে ছবিটি হাতে নিয়ে খুঁটিয়ে দেখল কিছুক্ষণ, তারপর বলল, বড় চিন্তায় পড়ে গেলাম ভাই। তুমি অপেক্ষা করো, আমি ঠিক সময় চলে আসব। এখানে সময় নষ্ট করলে চলবে না। এটুকু বলে আবার আমায় নিঃসঙ্গ করে সে বেরিয়ে গেল ঘরের থেকে। সময় গড়াতে লাগলো। আসলে এসব ছবি দেখে কিছু বের করবার উপায় আমার জানা ছিল না। তোমাদের তো বললাম ছবির বর্ণনা, নিজেরা আদৌ কিছু বুঝতে পারলে কি? দেখলে মনে হয় খামখেয়ালিতে অবকাশের ফসল হিসেবে জন্ম নিয়েছে শঙ্কর চৌধুরীর হাতে এই চিত্রটি। এক কথায় বলা ভালো, একমাত্র অমর জীবন ছাড়া সেই মুহূর্তে আমার হাতে করবার কিছুই নেই। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। শারীরিক যন্ত্রণাতেই এপাশ ওপাশ করতে করতে ঘুম ভাঙল। পশ্চিমের জানলার থেকে দুপুর রোদের তীব্রতা প্রবেশ করেছে ঘরের ভেতরে, অর্থাৎ অনুমান করা যায় দিনের পরিধি দুপুর পার করেছে। হয়তো ঘুমিয়ে রয়েছি দেখেই কেউ এখনো আমায় ডাকাডাকি করেনি। ঠিক এই সময় ছবিটির কথা মনে আসতেই আমি চমকে উঠলাম। শোয়ার সময় ছবিটা মাথার কাছে রেখেছিলাম, তাতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু যথাস্থানে ছবিটি তখন আর নেই। এমনকি ঘরের আনাচে কানাচে কোথাও তার চিহ্ন পর্যন্ত নেই। অসুস্থতার জর্জরিত শরীর আরো ভারাক্রান্ত হয়ে গেল এই ঘটনার পরে। কাকে বলবো এই নিয়ে, কি করেই বা তুল কালাম বাঁধাবো? যদি বিষয়টি এই কারণে সকলের সামনে চলে আসে,
যেহেতু শঙ্কর চৌধুরী আমার উদ্দেশ্যেই এই কর্ম এতদিন ধরে গুপ্ত আকারে রেখে দিয়েছিলেন, সেটি নিয়ে পুরো জমিদার বাড়ি জানিয়ে ফেললে পাছে কোনো গোল হয়ে যায়। আমি নিশ্চিত এই বাড়ির কেউ ছবিটি সরিয়েছে, অথবা যদি আর কেউ নিয়ে থাকে সে হলো অমর জীবন, কারণ তার প্রবেশাধিকার আমি দিয়েছি সর্বসাকুল্যে। মনে মনে ভাবলাম যদি তার কাছেই থাকে তবে নিশ্চিন্ত থাকা যায়, কিন্তু যদি অন্য কেউ চুরি করে থাকে তাহলে আমি অমর জীবন এলে কি জবাব দেব? মনকে বোঝালাম এমন কিছু তো নেই সেখানে যেটি আমি ভুলে যেতে পারি। খুবই মামুলি একটি ছবি এবং তার বৃত্তান্ত। তবে ওই ছবির ভেতরেই যে একটা গোটা জগৎ লুকিয়ে আছে তার আন্দাজ আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে করাও সম্ভব নয়। রাতের ঘটনায় আসবার আগে বলে রাখি, আমার জন্য এক ফাঁকে একবার জমিদার গিন্নি খাবার দাবার সেজে দিয়ে গেছে এবং তার সঙ্গে বুঝিয়ে দিয়ে গেছে ডাক্তারের দেওয়া ঔষধ খাবার নিয়মাবলী। সে সময় আমি জানিয়ে দিয়েছিলাম আমি রাতে আর কোনো খাবার খাবো না, কাজেই আমায় যেন আর কেউ জ্বালাতন না করে। কেবল অমর জীবন এলে যেন প্রবেশ করতে দেওয়া হয় আমার ঘরে। এই ক্ষেত্রে যেটি বলবার মতো বিষয় সেটি হলো জমিদারি হুকুম। আমার বলা একটা কথা মাটিতে পড়বার জো নেই। যদি কাউকে গোটা দিন চুপ করে মাটিতে বসে থাকতে বলি তবে সে তাই করবে। দিনের প্রখর দীপ্ত রাতের কালিমায় মুছে যাওয়ার অনেকক্ষণ পর জমিদার বাড়ি একেবারে শান্ত হয়ে এলো। বুঝলাম সকলেই নিজের ঘরে ঢুকে পড়েছে রাতের খাওয়া দাওয়া সেরে। অমর জীবনও বোধহয় এই সময়টার অপেক্ষাই করছিল। এইসব চিন্তা করতে করতেই এক সময় হঠাৎ সে ঘরের ভেতরে প্রবেশ করল। বলল, হাতির ছবি তুমি কোথায় দেখেছো মনে পড়ে? খুব বেশি অলৌকিক জিনিসের মুখোমুখি তখনও হয়নি বলেই একেবারে মনে পড়ে গেল দৃশ্যটা। বললাম, হ্যাঁ মনে পড়েছে। হাতির নকশা দেখেছি শঙ্কর চৌধুরীর শয়নকক্ষের ওই রাজপালঙ্কের পায়াগুলোতে। মোটা মোটা কাঠের থামের গায়ে খোদাই করে হাতির নকশা করা। একদম ঠিক। আর ওই ঘরে মোমদানি কোথায় রাখা থাকতে পারে বলে তোমার মনে হয়? মোমদানি রয়েছে দাদুর লেখালেখির টেবিলের ওপরেই। আর হ্যাঁ, ছবিতে যেমন মোমবাতির পাশে একটি হাতির দাঁত আছে, ওই ঘরেও মোমদানির পাশে একটা হাতির দাঁত আছে। দাদু বলতেন ওই দাঁত নাকি আশ্চর্য জগতের চাবিকাঠি। আমি নিজেই শঙ্কর চৌধুরীকে দাদু বলে সম্বোধন করছি না চাইতেও। বুঝতে পারছিলাম যত সময় এগোচ্ছে ধীরে ধীরে জমিদার বিক্রম চৌধুরী পূর্ণাঙ্গভাবে প্রকট হচ্ছে আমার শরীরে। একই তালে বেড়ে চলেছে শারীরিক যন্ত্রণাও। অমর জীবন বললে, আমাদের খুঁজতে হবে পালঙ্কের কোন পায়ায় নকশার হাতির একটু দাঁত ভাঙা রয়েছে। যদি আমার অনুমান ভুল না হয়, তুমি ওই শঙ্কর চৌধুরীর চিঠি কোন পায়ার থেকে বের করেছিলে? ওই পালঙ্কের মাঝের পায়া থেকে। যদি ভুল না করি তাহলে ওখানে কিছু একটা করতে হবে। চলে এসো, আমার সঙ্গে মোমবাতি নিয়ে এসো দিকে। বুঝতে পারলাম হয়তো এবার আলোর পথে এগোতে চলেছি দুশ্চিন্তার অন্ধকারের মায়া জাল ছেড়ে। এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে নেমে মোমবাতি হাতে নিলাম। তারপর হঠাৎ কথাটি মাথায় আসতে অমর জীবনকে বললাম, আচ্ছা, তোমায় বলা হয়নি ছবিটি চুরি গেছে, তাই তো? তা আমি আগের থেকে জানি, আমায় বলার প্রয়োজন নেই। চলে এসো। কিভাবে জানে তা জানার প্রয়োজন বোধ করলাম না। কেবল সে জানে এতটুকুই আমার জন্য তখন যথেষ্ট। পুনরায় গত পরশু রাতের মতো প্রবেশ করলাম শঙ্কর চৌধুরীর ঘরে। অমর জীবন বললে, তার কাজের জায়গা কোথায় ছিল সেদিকে আলো ফেলো দেখি। তাই করলাম।
এবং এই কার্যের সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম একটি হাতির দাঁত সেখানে কয়েকটি কাগজপত্রকে চাপা দেওয়ার আকারে রাখা রয়েছে। অমরজীবন সেটি তুলে নিল, তারপর বলল, এবার তুমি এই দাঁত নিয়ে পালঙ্কের তলায় যাও, যেখানে কাগজটি পেয়েছিলে সেখানে দেখো কোনোভাবে এটিকে ব্যবহার করবার উপায় আছে কিনা। তৎক্ষণাৎ আমার মাথায় এলো যে বাটির মতো অংশটি খুলে আমি ওই কাগজটি বের করেছিলাম, তার ভেতরেই অর্থাৎ ওই পায়ার ভেতরেই একটা গর্ত মতন জায়গা আছে বা ফাঁপা জায়গা রয়েছে, যেখানে আমি হাত ঢুকিয়ে নিজের কৌতূহল নিবৃত্ত করবার চেষ্টা করেছিলাম যে ওখানে আর কিছু আছে কি না। তবে সেখানেই কি হাতির দাঁতটি ঢুকিয়ে দিতে হবে? এসব ভাবতে ভাবতে আমি পালঙ্কের তলায় প্রবেশ করে নির্দিষ্ট পায়ার তলার থেকে খুলে নিয়েছি কাঠের বাটিটি এবং হাতির দাঁতটি কাঠের পায়া মধ্যস্থ ফাঁকা জায়গায় ঢুকিয়ে দিতেই সেটি আশ্চর্যজনকভাবে আটকে গেল যেন ভেতরটায়। কি যেন মনে হতে ঠিক চাবির মতো দুই দিকেই দাঁতটি ঘোরাবার চেষ্টা করলাম এবং এই কর্মের ফলেই যে আমারই পায়ের তলায় বিরাট পাথুরে মেঝেটি অল্প অল্প করে সরে যাচ্ছে তা বুঝতে পারিনি। পেছন থেকে অমরজীবনের ফিসফিসে গলা শুনতে পেলাম, কাজ হয়ে গেছে, বেরিয়ে এসো। আমি দ্রুত বেরিয়ে গেলাম পালঙ্কের তলার থেকে এবং অবাক হয়ে দেখলাম কি মোলায়েম ভাবেই ধীরে ধীরে মেঝের একটি বড় পাথরের চতুর্ভুজ কোনো মন্ত্র বলে আর একটি পাথরের তলায় ঢুকে গিয়ে একটা ভূগর্ভ পথ তৈরি করছে। অর্থাৎ যেটি সরে যাচ্ছে সেটি কোনো পাথরই নয়, সেটি কোনো ধাতব বা কাষ্ঠল দরজা, কিন্তু এমনভাবেই সেটি রাখা ছিল যে ওই মেঝের ওপরে এত কসরত করেও আমি একবারের জন্যও আঁচ করতে পারিনি বিষয়টা। অমরজীবন বললে, আগেকার দিনে এই রকমের আশ্চর্য শিল্পকর্মের নিদর্শন তৈরি হতো। এই বাড়ি কিন্তু শঙ্কর চৌধুরী তৈরি করেনি, তার প্রজন্মেরও প্রায় 150 বছর আগে এই বাড়ি। সেই সময়ের বিচক্ষণ কারিগর দ্বারা এমন গুপ্তকক্ষ তৈরি করা যেত। যাও, মোমবাতি নিয়ে নিচে নেমে যাও, আমি আসছি তোমার পেছন পেছন। আমি মোমবাতি হাতে নিয়ে ওই গর্তের দিকে এগিয়ে গেলাম। সত্যি একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, যেটি অপরিসীম অন্ধকারে মিশেছে। সিঁড়ি ধরে পা টিপে টিপে নিচে নামছি পেছন পেছন অমরজীবন। বেশ খানিকটা নামবার পর একটি ভূগর্ভস্থ ঘরের মধ্যে এসে পৌঁছালাম আমরা। ঘরটির ভেতরে কেবল একটি বিরাট অজ্ঞাত দেবী মূর্তি, তার চোখে রোষ ঠিকরে পড়ছে, গলায় হাড়ের মালা, মাথার চুল নেমেছে মাটি পর্যন্ত। মূর্তিটি যে ধাতব তাতে কোনো সন্দেহ নেই। অমরজীবন বললে, সময় নষ্ট করবার সময় নেই, গলার থেকে বাঘ নখের মালাটি খুলে পরিয়ে দাও দেবীর গলায়। বাহনহীনা এই দেবীর নাম বগলামুখী। হয়তো চিনতে পারতে যদি মায়ের পায়ের কাছে একটি অসুররূপী কেউ থাকত, কারণ এই দেবীর কোনো বাহন নেই। তাহলে অসুর কোথায়? অসুরকে যে বন্দি করে এসেছি বললাম না, চৌধুরী বংশের ছোট ছেলে প্রমোদ চৌধুরী। থাক, ওসব কথায় কাজ নেই, তুমি আর দেরি করো না, পরিয়ে দাও মালাটা। ঠিক এই সময় উপরের থেকে নিচের দিকে কারোর সিঁড়ি ভেঙে নেমে আসার শব্দ পেলাম। কেউ শঙ্কর চৌধুরীর ঘরের থেকে এই কক্ষের দিকে অগ্রসর হচ্ছে। যখন শব্দটি আলোক সীমার পরিধির মধ্যে এলো, তখন আবিষ্কার করলাম যাকে নিয়ে অমরজীবন কথা বলল তার স্ত্রী অর্থাৎ পম্পা এসে দাঁড়িয়েছে ঘরের ভেতরে এবং তার হাতেই চুরি যাওয়া সেই ছবিটি। সে চাপা আক্রোশের সুরে বললে, আমার স্বামীকে উধাও করে দিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তাই না দাদা? সত্যি করে বলুন, তাকে কোথায় রেখে এসেছেন? আমি কিন্তু সকলকে এবার জানিয়ে দেব আপনার এই কীর্তি। কি করে জানবেন মা? আপনি উপরে যেতে যেতেই তো সব শেষ হয়ে যাবে। তুমি দাঁড়িয়ে থেকো না,
যাও, মালাটি খুলে এখনই পরিয়ে দাও মায়ের গলায়, যাও। আমি দ্রুত মালাটি খুলে নিয়ে এগিয়ে গেলাম মূর্তির দিকে। প্রমোদ চৌধুরীর স্ত্রী সিঁড়ি ভেঙে দৌড়তে শুরু করেছে ওপরের উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়ের গলায় মালা পরিয়ে দিতেই এক বিরাট আলোক বিস্ফোরণের মতো তীব্র আলোকে চোখের সামনেটা ধাঁধিয়ে উঠল। তার তীব্রতা ক্রমে এতই বেড়ে গেল যে চোখের পাতা আর খুলে রাখা সম্ভব হলো না। আমি জ্ঞান হারালাম। কতদিন পরে চোখ খুলেছিলাম জানি না, তবে যখন খুলেছিলাম তখন নিজেকে আবিষ্কার করেছিলাম একটি ঘন জঙ্গলাবৃত জায়গায়। আমার সম্মুখে সেই দেবী মূর্তি এবং তার গলায় শোভা পাচ্ছে ওই বাঘ নখের মালাটি। কিন্তু যে মূর্তি জমিদার বাড়ির ভেতরে ভূগর্ভস্থ একটি ঘরের মধ্যে ছিল, তা প্রকাশ্যে এরকম ঘন জঙ্গলের ভেতরে এলো কিভাবে? কোথায় গেল জমিদার বাড়ি, কোথায় সে বিজয়নগর রাজ্য? এবং বলাই বাহুল্য, আমি আবার ফিরে এসেছি নিজ শারীরিক অবয়বে, নিজ বেশে। আমার চুলদাড়ি থেকে শুরু করে আমার বেশভূষণ সবই আগের মতন রয়েছে, অর্থাৎ পরিব্রাজক পথিক অসহায় তারানাথ তান্ত্রিকের যেমন ছিল। নিজের বিস্ময়তা কাটতে না কাটতেই ধাতব দেবী মূর্তির পেছন থেকে বেরিয়ে এলো অমর জীবন ভট্টাচার্য। সে হাসি মুখে বললে, আমার পিছু করতে নেই তারানাথ, এমনকি আমার ব্যাপারে নিজের থেকে সন্ধানেরও চেষ্টা করতে নেই। আজ তুমি কথা দাও, আমার ব্যাপারে তুমি কখনো নিজের বাড়িতে নিজের থেকে কোনো কথা জিজ্ঞেস করবে না। সময় হলে ধীরে ধীরে তুমি সব জানতে পারবে। আমার একটা স্বপ্ন দেখবার শক্তি আছে, সেই শক্তি দিয়েই তোমাকেও বহু যুগ আগের এক স্বপ্নের মায়াজালে আবদ্ধ করেছিলাম। এখানে বিজয়নগর সাম্রাজ্য ছিল এবং এটি সেই দেবী মূর্তি যার গলায় তুমি বাঘনখের মালাটি পরিয়েছ। কিন্তু আসলেই এতক্ষণ যা দেখেছ সবটাই একটা স্বপ্ন। তবে এই স্বপ্নের সত্যতা আছে কিছু, তুমি যদি চাও সেই সত্যের পিছু করতে শুরু করবে। তবে আবার তোমায় একটি স্বপ্নের দেশে নিয়ে যেতে হবে, যেটি আরও ভয়ঙ্কর এবং দুর্বিষহ। তুমি যদি চাও আমি তাও করতে পারি। এই কারণেই বলেছিলাম বিজয়নগর রাজ্যটি আর থাকবে না। তবে কেদারনাথ চক্রবর্তীর নির্দেশগুলি এবং শঙ্কর চৌধুরী লিখে যাওয়া ব্যাপারগুলি কিন্তু 100% খাঁটি। কিন্তু তুমি এই বিজয়নগরে এসে পৌঁছবার আগেই আমি পৌঁছে গিয়েছিলাম এবং আমি নিজেই সব সমস্যার সমাধান করে ফেলেছি বহু আগেই। বিজয়নগরকে পাঠিয়ে দিয়েছি সেই জায়গায় যেখানে তার যাওয়ার প্রয়োজন। সে এক আলাদা দুনিয়া, যেখানে অন্যায়ের কোনো জায়গা নেই। আমি নিজেও এসেছি সেই জীবনকুল থেকে। আমার জন্ম তো এই ধরাধামে নয়। যাক, এইসব তুমি বুঝবে না। তোমার সময় হলে তোমাকেও নিয়ে যাব আমার অঞ্চলে। হাজার হোক, তুমি তো আমার। এটুকু বলে অমর জীবন থামল। আমি এতটাই বাস্তবতার সঙ্গে নিজের যোগাযোগ হারিয়ে ফেলেছি তখন যে মুখের ভাষা তৈরি করবার শক্তি যেন হারিয়ে গেছে। অমর জীবন ভট্টাচার্য আমার কে? এই প্রশ্নটা মনে ঘুরছে, কিন্তু জিজ্ঞেস করতে পারলাম না। সে ধীরে ধীরে দূর জঙ্গলে মিলিয়ে গেল, কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে বেঁধে দিয়ে গেল কোনো মায়াবী শক্তিতে। এরপর অনেক তাকে খুঁজলাম ওই জঙ্গলের পার্শ্ববর্তী অঞ্চলে, কিন্তু পেলাম না। সেই রাতেই আমি অনুভব করলাম আমার তুমুল জ্বর আসতে চলেছে। শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। আমি বাড়িতে ফিরে এলাম। ওই গৃহযাত্রাতেই বাবার মুখে শুনতে পেরেছিলাম আমার বাড়িতে আমার জন্মের এক প্রজন্ম আগেই অমর জীবনের আগমনের গল্পটা। কিন্তু বাবাকে তার ব্যাপারে কিছু বলতে পারিনি তার নির্দেশ অনুযায়ী। তবে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেই ফেলেছিলাম যেভাবেই হোক এই অমর জীবন এবং আমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর হদিশ ঠিক খুঁজে বের করব, এবং তা করতে পেরেও ছিলাম। যে কাহিনী তোমাদের প্রজেক্ট পাসিং শো সিজন 1-এই শুনিয়েছি। তাহলে এখন আমি একটু ঘুমোই, বুঝলে? তোমরা আজ এসো,
শরীরটা মোটেই ভালো ঠেকছে না।